আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিওতে আমি একটি বই নিয়ে আলোচনা করব, যেটা আমার সব থেকে রিসেন্ট পড়া সব থেকে সেরা একটি বই। তার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন: আপনি কখনো দাবা খেলেছেন বা দাবা খেলা সম্পর্কে আপনার ধারণা আছে? কখনো কি দাবা খেলা কি ফিল করেছেন? এটাকে বর্তমান দুনিয়ায় সব থেকে বেশি রাজকীয় খেলা বলা হয়। আজকে অবশ্য দাবা নিয়ে আমাদের কথা হবে, কারণ আমার কাছে আছে দ্য চেস স্টোরি, দ্য রয়্যাল গেম। আসলে রয়্যাল গেম বলতে বোঝায় রাজকীয় খেলা। রাজকীয় খেলা আসলে সবগুলো নয়। রাজকীয় কি রাজমণি, রয়্যাল এলিট শ্রেণীর মানুষরা, যারা খুব ধনী ব্যক্তি বা খুব ধনী ব্যক্তি, গাণিতিক, গণিতবিদ, ফিলোসফি এবং খুব উচ্চ বংশের ব্যক্তিরা যে খেলা খেলে সেটা হলো দাবা। দাবা খেলা আসলে সত্যি একটা মনস্তাত্ত্বিক এবং ব্যাটেল, ইনডোর ব্যাটেল গেম। এটা সম্পর্কে স্টিফেন সোয়াইগেল লেখা দ্য চেস স্টোরি অনুবাদ করেছিলেন বাংলাদেশে স্বনামধন্য একজন অনুবাদক সালমান হক। বইয়ের সাথে আমার এই একটা গিফট এসেছে, দেখাই। এই যে এটি হলো ভিউ কার্ড। ভিউ কার্ড আসলে ওই বইয়ের যে মূল ভাব সেটা প্রকাশ করার জন্য যে কার্ড, তাকে বলে ভিউ কার্ড। এই যে এটার থেকেও আমার কাছে বেশি পছন্দ হলো এইটা। আশা করি এ দ্বারা ওই গেমের ক্যারেক্টার গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এর মূল ভাবটা আমি বলছি। এখানে হলো একটা, পেছনে দেখুন আপনি, এখানে একটা কিং এর ছবি দেওয়া আছে, আর এটাকে চেকমেটের একটা ফরম্যাট দেওয়া আছে। এটা সম্পর্কে সংক্ষিপ্ত একটা আলোচনা করব, আর আমার দাবা খেলার এক্সপিরিয়েন্সটা আলোচনা করে আজকের মতো ভিডিও শেষ করব। তাহলে চলুন শুরু করা যাক। চেস গেম, চেস স্টোরি, এই বইটা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। একজন সাধারণ মানুষের দৃষ্টিতে লেখক এই গল্পটা ফুটিয়ে তুলছেন। সে একটি জাহাজে করে যাচ্ছিল। সে সময় সে জানতে পারে যে ওই জাহাজে বর্তমান সময়, মানে সেই সময়, বিখ্যাত একজন দাবাড়ু আছে। তার দাবা সম্পর্কে খুব অল্প ধারণা ছিল, তাই সে ওই বা সে সময় পৃথিবীর শ্রেষ্ঠ দাবাড়ু, মানে টপ ক্লাস, একেবারে টপে যে ছিল, তার সাথে দেখা করতে হবে। তার সে সময় লেখক ওই টপ ক্লাসে থাকা দাবাড়ু সম্পর্কে কিছু আমাদের ধারণা দেয়। ওই টপ ক্লাসে থাকা যে দাবাড়ু, সে হলো একজন কৃষকের ছেলে, যার বাবা কিনা মারা গিয়েছিল। সে সময় একজন যাজক তাকে পালতে আনে। যাজকের অভ্যাস ছিল প্রতিদিন রাতে সেই স্থানীয় পুলিশের সাথে দাবা খেলা। আর ওই কৃষকের ছেলে প্রতিদিনই দাবা খেলা নোটিস করতো। এমনি এমনি সে দাবা খেলা শিখে। আর সে যেহেতু কোনো শিক্ষিত না থাকার কারণে তার হলো সে সাধারণ মানুষের সাথে চলাচলের বিষয়ে তার ধারণা ছিল না। সে, মানে তার ভিতর কোনো শিক্ষিত বা এরকম ভাব ছিল না। সকল অবাক, কারণ একজন চাষার ছেলে, অশিক্ষিত এক চাষার ছেলে কিভাবে এসে দাবায় চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব জয় করে। কারণ দাবায় খেলার সে সময় ছিল রাজকীয় খেলা, এটা রাজাদের খেলা, বিজ্ঞান মনস্ক বিভিন্ন সায়েন্টিস্টদের খেলা, বিজ্ঞানীদের খেলা ছিল। কিন্তু একজন অশিক্ষিত একজন এসে কিভাবে বিশ্ব জয়, এরকমই ছিল। সেই কারণে সে দাবা চ্যাম্পিয়ন কারোর সাথে কথা বলতো না, তার ফেস রিভিল করতো না, যাতে কেউ বুঝতে না পারে সে একজন অশিক্ষিত। সো এই একই টাইমে এই কয়েকটা ম্যাচ হয়। কিছু এলিট শ্রেণীর মানুষ, ধনী ব্যক্তিরা টাকা দিয়ে তার সাথে খেলে। সে ছিল পেশাদার, সে টাকার জন্য খেলত। এই সময় খেলার মোড় ঘুরিয়ে যায়, একজন ব্যক্তির সাথে দেখা হয়, মানে ওই ঘটনাক্রমে পরিচয় হয়, যে পেশা না, নেশায় দাবা খেলে, মানে তার নেশা, মানে সে শখের বসে খেলে। এরকম এমন একজন ব্যক্তির সাথে পরিচয় হয়। সে সময় পরিচয় হওয়ার পর সেই ব্যক্তির সাথে দাবা খেলার আয়োজন হয়। আয়োজন হওয়ার সাথে ওই ব্যক্তি দাবা খেলায় রাজিও হয়ে যায়। তার সাথে বিশ্ব চ্যাম্পিয়নের দাবা খেলা হয়। প্রথম ম্যাচে এই বিশ্ব চ্যাম্পিয়ন
হার মেনে নেয়, মানে শেষ হওয়ার আগেই সে নিজের পরাজয় স্বীকার করে নেয়। দ্বিতীয় ম্যাচে ইচ্ছা করে দাবা চ্যাম্পিয়ন দেরি করে মুভ দেয়, মানে প্রত্যেকটা দাবার চাল আস্তে আস্তে দেয়। ফলে কি হয়, অপর পক্ষে যে ছিল সে খুব রাগ হয়ে যায়, আস্তে আস্তে সে নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে। এর ভিতর ফ্ল্যাশব্যাকে যায় যে আমাদের বিপরীত পক্ষে যে দাবারও যে শখে দাবা খেলে, তার জীবনের দাবা কিভাবে আসলো সেটা নিয়ে। সে একজন সাংবাদিক ছিল, তার জীবন খুব ভালোই ছিল, সে ছোটবেলা থেকে দাবাকে ঘৃণা করত, কিন্তু তার জীবনের একটা কটাক্ষ মুহূর্তে এসে সেটা দাবাকে ভালোবাসে। দাবা এতটা পরিমাণ তার ইম্প্যাক্ট ফেলে, সে নিজের মনস্তট বলতে আমরা বলছি কল্পনা জগতে সে দাবা খেলত। কিভাবে খেলতো? কল্পনা সে একটা দাবার এই 64টা ঘর কল্পনা করত, আর 32টি গুটি কল্পনা করত, এবং সে নিজের সাথে নিজে খেলত। একবার সাদা হয়ে চাল দিত, পরবর্তীতে সে আবার কালো হয়ে চাল দিত, এরকম করে খেলতে থাকে। এভাবে সে সেরা এরকম অবস্থা হয়েছিল, তার মানসিক ভাবে সে ভেঙে পড়েছিল। ডাক্তারের কাছে নেওয়া প্রয়োজন। ডাক্তার বলেছিল, আপনি কি কোনো গণিতবিদ? এই সুস্থ হওয়ার পর না, তো আমি কোনো গণিতবিদ না। তাহলে আপনি ঘুমের ঘরে যে সময় অসুস্থ, আপনি জ্বরে কাতর, ডাক্তারের কাছে না আসলে আপনি মরে যেতেন, সে সময় আপনি ঘুমের ঘরে A4 এরকম বিভিন্ন ধরনের কি বলছে, ওগুলো আমার দাবার ঘর নাম্বার আর গুটি নাম্বার বলছে, এরকম অবস্থা। তারপর ডাক্তার জানায় যে আপনার দাবা বিষাক্ত নামে একটা অসুখ হয়েছে, এর ফলে আপনি দাবা খেললে আপনি অসুস্থ করবেন, আর আপনার এরকম অসুস্থ আপনাকে বাঁচানো সম্ভব। এরকম ভাবে ওই দাবা খেলা যেহেতু সময় নষ্ট করছিল, আর এই একটা ইন্টারেস্টিং বিষয় হয়ে যায়, দাবার প্রত্যেকটা চালের মাঝে অপোনেন্ট যে সময় নিয়েছিল সেই টাইমে সে 2 ম্যাচ করে খেলতে পারত, খেলে নিজের কল্পনা থেকে। এর ফলে তার এংরিনেস আর তার এই সমস্যাটা আরো জাগ্রত হয়। পরবর্তীতে লাস্টে সে হার মেনে নেয় অপোনেন্ট, আর বলে যে আর আমার এই দাবা খেলায় আমি আর মুভ করবো না। সবাই অবাক হয়ে যায় যে একজন সাধারণ ব্যক্তি যে কোনোদিন শখ পর্যন্ত ধরেনি, দাবার শখ 64টা ঘর পর্যন্ত দেখেনি, সে কিনা বিশ্ব চ্যাম্পিয়নশিপ হাঁটাহাঁটি হবে। গল্প এতটুকুই, জাস্ট বইটা পড়বেন, তাই আমি বেশি ব্যাখ্যা করলাম না, কারণ ব্যাখ্যা করলে বই পড়ার আপনি কোনো মজা পাবেন। এর থেকে আমি একটা বলতে পারি যে এখানে দাবা বিষাক্ত নামে যে অসুখটার কথা বলেছে, আমাদের ভিতরে এমন একটা অসুখ আছে যার নাম মোবাইল বিষাক্ত। ওই ব্যক্তি যেমন দাবা খেলতে খেলতে এরকম একটা পর্যায়ে গেছিল, তখন আর তার দাবা খেললে তার অসুস্থর কারণ হয়েছিল মোবাইল আমাদের কাছে এরকম হয়েছে। আমরা এত পরিমাণ মোবাইল দেখছি, মোবাইল আমাদের অসুস্থতার কারণ হয়ে গেছে। এটা আমাদের অ্যাভয়েড করা সম্ভব না, তারপর যথাসম্ভব কম দেখার চেষ্টা করি। আর আমারও যেমন দাবা খেলা একটা অভিজ্ঞতা আছে। আমি স্কুলে থেকে একবার মনে হয় দাবা খেলতে গিয়েছিলাম। আমিও দাবা ভালোবাসি, কিন্তু দাবার বোর্ডটা আমার কখনো ছুঁয়ে দেখা হয়নি। আমি মোবাইলে দাবা খেলছি অবশ্য, আমার এমন যোগ্যতা নেই যে আমি চোখ বন্ধ করে দাবা খেলার। আমি মোবাইলে খেলছি অলওয়েজ, কিন্তু স্কুল থেকে একবার আমার দাবা খেলায় যাওয়ার সৌভাগ্য হয়েছে। সেটাই ফার্স্ট টাইম দাবার বোর্ডে দাবা খেলার সুযোগ হয়েছে। অবশ্য সেই ম্যাচে আমি হেরে গেছিলাম, দ্যাটস ইট, কোনো ব্যাপার না। এই আমার দাবা সম্পর্কে জানা পারি। আর বইটা অসাধারণ, পড়ে দেখতে পারেন, সালমান হকের অনুবাদ, আর এটার কভারটাও খুব ভালো। আর কিনলে তো বইয়ের সাথে দুটো ভিউ কার্ড পাবেনই। এখানে শিরোনামের একটা যে ট্রেডমার্ক বা লোগো যাই বলুন আছে, ওর সাথে আই হোপ একটা বুকমার্ক ছিল, এই যে সেই বুকমার্ক। এখানে কি সুন্দর ছবি আছে, এই যে ছবি, আরেকটা আছে একেবারে ফার্স্টের পৃষ্ঠায় তোমরা দাবার বোর্ডের ছবি আছে, দ্যাটস ইট, ইয়া, এতটুকুই। আরেকটা কথা, আমার কাছে এই শিরোনাম প্রকাশনী আরেকটা বই আছে, সেটা হলো দি ওল্ড ম্যান এন্ড দ্য সি। এটাও আমি রিভিউ দিয়েছি অলরেডি। আমার কাছে শিরোনাম প্রকাশনী 2টা বই আছে আপাতত।
পড়ে দেখতে পারেন, ক্লাসিক বই, অল্প পৃষ্ঠা। আশা করি ভালো লেগেছে ভিডিওটা। আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।